শুভ সন্ধ্যা সবাইকে। আজ 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পাথারকান্দিতে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ বিজ্ঞাপনে হাইকোর্টের স্থগিতাদেশ, ভূমি পূজা ও প্রভুপাদের আশীর্বাদে নতুন দিগন্তের সূচনা বললেন পদ্মশ্রী ডক্টর রবি কান্নান। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের বাড়িগ্রামে রাধারমন ক্যান্সার হাসপাতালের সূচনা। হাতে গোনা কদিনের মধ্যেই অস্তিত্ব সংকটে শিলচর শহরের বিভিন্ন সড়কে বসানো ডিভাইডার, দিন দুপুরে আইন লঙ্ঘিত হলেও নেই উপযুক্ত ব্যবস্থা, অভিযোগ। হাইলাকান্দিতে রাজ্যের প্রথম বৃহৎ সোয়া পনির ইউনিট, স্বনির্ভরতার পথে এগোচ্ছেন মহিলারা। 3টি ও আয়ের যুগ ফলে অষ্টলক্ষীর মুকুট আসাম, বললেন পীযূষ গোয়েল। শেষ দিনে 2 কোটি পুণ্যার্থীর ডুব, শিবরাত্রির অমৃত স্নানে যবনিকাপাত মহাকুম্ভে। জমি হস্তান্তর পর্ব সম্পন্ন, 125 কোটিতে 5 গ্রামে হচ্ছে টেকনোলজি সেন্টার। অস্ত্র সমর্পণ করলেন মেইতেই সংগঠনের সদস্যরা, শান্তির পথে মণিপুর। এবং সর্বশেষ খবরটি হল চুরাইবাড়িতে লিগ্যাল সার্ভিস ও সর্বধর্ম সমন্বয় সভার উদ্যোগে স্বাস্থ্য শিবির। এবারে শুনুন বিস্তারিত খবর। হাইকোর্টের নির্দেশে পাথারকান্দির অঙ্গনওয়াড়ির নিয়োগ বিজ্ঞাপনে আংশিক স্থগিতাদেশ বিভাগীয় কর্তৃপক্ষের। পাথারকান্দি আইসিডিএস এর অধীন আসিমগঞ্জ এলাকার দুহালিয়া ফরিদকুনা গ্রাম পঞ্চায়েতের 50 নম্বর টিলা গ্রাম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী আফিয়া খাতুনকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাজে ফাঁকির অভিযোগে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার চাকরি থেকে বরখাস্ত করেন। বরখাস্তের আদেশ জারি হয় 2022 সালের 19 জুলাই। অভিযোগ, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল অফিসারের উপর ব্যাপক চাপ সৃষ্টি করে এই কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করান। বরখাস্ত করে এই চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অন্যান্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খালি পদের সঙ্গে 50 নম্বর টিলাগ্রাম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খালি পদেও নতুন কর্মী নিয়োগের বিজ্ঞাপন জারি করেন 2024 সালের 14 নভেম্বর। এতে মহাবিপাকে পড়েন ওই কর্মী। উল্লেখ্য, আফিয়া খাতুন করিমগঞ্জ মুন্সিপ আদালতে চাকরি থেকে তার বরখাস্তকে চ্যালেঞ্জ করে মামলাও করেন। মামলার নম্বর 201/2022। মামলা চলাকালীন তার পদে নতুন নিয়োগের বিজ্ঞাপনে বিপাকে পড়েন বরখাস্ত মহিলা। উপায়বিহীন হয়ে তিনি গৌহাটি হাইকোর্টে নিয়োগ বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন। হাইকোর্টের মামলা নম্বর WPC 138/2025। অসহায় আফিয়া খাতুনের পক্ষে গৌহাটি হাইকোর্টে মামলা লড়েন আইনজীবী রহিম তালুকদার। 10/1/2025 হাইকোর্টের বিচারপতি মনীষ চৌধুরী এক আদেশ জারি করে পাথারকান্দির চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারকে 2024 সালের 14 নভেম্বর তার জারি করা চাকরির বিজ্ঞাপন 50 নম্বর টিলাগ্রাম কেন্দ্রের কর্মী নিয়োগের বিজ্ঞাপন স্থগিত রাখার নির্দেশ দেন। হাইকোর্টের আদেশ পেয়ে পাথারকান্দির চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার গত 5 ফেব্রুয়ারি এ আদেশ জারি করে ইতিপূর্বে 2024 সালের 14 নভেম্বর প্রকাশ করা নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করেন। স্বস্তি পান আফিয়া খাতুন। হাইকোর্টের হস্তক্ষেপে ন্যায় বিচার পেয়ে হাইকোর্টের আইনজীবী রহিম তালুকদারকে ধন্যবাদ জানান আফিয়া খাতুন ও তার স্বামী আসাবউদ্দিন। পরবর্তী খবরটি হলো বহু প্রতীক্ষার অবসান ঘটল। শিবরাত্রির পুণ্যলগ্নে ভূমি পূজার মাধ্যমে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের বারুইগ্রামে রাধারমন ক্যান্সার হাসপাতালের সূচনা হলো। ধর্মীয় রীতিনীতির সঙ্গে মাঙ্গলিক অনুষ্ঠান ও ভূমি পূজার সূচনা করেন আশ্রমের প্রধান সেবায়ত প্রণবানন্দ দাস বাবাজি। উদ্বোধন অনুষ্ঠান শ্রী শ্রী রাধারমন গোস্বামী জিউ ক্যান্সার ক্লিনিক এন্ড রিসার্চ সেন্টার ও স্যাটেলাইট ইউনিটের ভূমি পূজার সাক্ষী ছিলেন পদ্মশ্রী ডক্টর রবি কান্নান। কাচাল ক্যান্সার হাসপাতালের চেয়ারম্যান SK নন্দী পুরকায়স্থ, সম্পাদক মৃদুল মজুমদার, সহ সম্পাদক স্বপন ঘোষ, প্রাক্তন সম্পাদক নীলমাধব দাস, প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ চক্রবর্তী, শ্রী শ্রী গোপাল জিউ, শ্রী শ্রী রাধাবিনুজ্জু ও শ্রী শ্রী রাধারমন গোস্বামী জিউ আশ্রম কমিটির পক্ষে সভাপতি সুনীল পাল, সহ সভাপতি সত্য রায়, সম্পাদক তরুণ চৌধুরী প্রমুখ। পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি জেলায় গড়ে উঠেছে রাজ্যের বৃহৎ সোয়া পনির উৎপাদন ইউনিট। আসাম গ্রামীণ জীবিকা মিশনের অধীনে আত্মসহায়ক গোষ্ঠীর মহিলারা এই উদ্যোগ গড়ে তুলেছেন। সম্পূর্ণ মহিলা পরিচালিত এই ইউনিট হাইলাকান্দির লালা উন্নয়ন খণ্ডের গাগলাজোড়ায় স্থাপন করা হয়েছে। প্রতিদিন প্রায় 100 কেজি সোয়া পনির উৎপাদন করার ক্ষমতা রয়েছে এই কারখানার। এই সোয়া পনির দলেশ্বরী সাব ব্র্যান্ডের মাধ্যমে বাজারজাত করা হবে। অসম গ্রামীণ জীবিকা মিশনের হাইলাকান্দি জেলা প্রকল্প ব্যবস্থাপক সৌমিত্র দে জানিয়েছেন, ইউনিটে উৎপাদিত সোয়া পনির নাম রাখা হয়েছে টফু। তিনি বলেন, টফু বাজারের প্রচলিত পনিরের তুলনায় অনেক বেশি পুষ্টিকর। এতে প্রোটিনের মাত্রা বেশি এবং ফ্যাটের পরিমাণ অত্যন্ত কম। স্বাস্থ্য সচেতন মানুষের জন্য এটি একটি উৎকৃষ্ট পণ্য হবে। মহিলাদের এই উদ্যোগ সম্পর্কে সৌমিত্র দে আরো জানান, রাজ্যে এত বড় মাপের সোয়া পনির তৈরির ইউনিট এই প্রথম স্থাপিত হলো। লালার 4টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 6000 মহিলা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন।
উৎপাদিত পণ্য বাজারজাত করতে আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের সক্রিয় ভূমিকা থাকবে। তিনি আশাবাদী এই প্রকল্পের মাধ্যমে বহু মহিলা স্বনির্ভর হয়ে লাখপতি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন। জীবনজ্যোতি সিএলএফ এর তত্ত্বাবধানে গাগরাচড়ায় স্থাপিত এই কেন্দ্রে বিজ্ঞানসম্মত উপায়ে সোয়া পনির তৈরি ও প্যাকেটজাত করা হচ্ছে। আত্মসহায়ক গোষ্ঠীর সদস্য অনিমা সিনহা, আনোয়ারা খাতুন ও মঙ্গলিমা সিনহা জানিয়েছেন তারা এই সোয়া পনির বিক্রির মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখছেন। গত প্রজাতন্ত্র দিবসে আনুষ্ঠানিকভাবে টফু পণ্যের উদ্বোধন করা হয়। হাইলাকান্দি জেলা প্রশাসন এই ইউনিট স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করেছে। বর্তমানে বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠীর ক্লাস্টারের মাধ্যমে সোয়া পনির জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে পাঠানো হচ্ছে এবং সব স্থান থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে আধা কেজি সোয়া পনিরের দাম 110 টাকা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে গুণগত মানের জন্য গ্রাহকদের প্রশংসা কুড়িয়েছে এই পণ্য। ইউনিটের সদস্যরা আশাবাদী হাইলাকান্দি জেলার মানুষ তাদের সহযোগিতা করলে টফু অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠবে। এই উদ্যোগের জন্য বিভিন্ন মহল থেকে প্রশংসা ও শুভেচ্ছা জানানো হয়েছে। মহিলা উদ্যোক্তাদের এই প্রচেষ্টা শুধু তাদের আর্থিক স্বনির্ভরতা বাড়াবে না, বরং জেলার অর্থনৈতিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরবর্তী খবরটি হলো মহাশিবরাত্রির অমৃত স্নানের মাধ্যমে এবারের মতো সমাপন ঘটল মহাকুম্ভের। শেষ অমৃত স্নানের রেকর্ড ভিড়ের সাক্ষী হলো প্রয়াগরাজ। শিব চতুর্দশীর পুণ্যতিথিতে এদিন প্রায় 2 কোটি পুণ্যার্থী সঙ্গমে ডুব দিলেন। শেষ অমৃত স্নানের ভিড় সামলে যোগী প্রশাসন আগেভাগেই কড়া বিধিনিষেধ আরোপ করায় এ যাত্রায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। ভালোয় ভালো এই 45 দিনের দীর্ঘ মহাসমারোহের সমাপ্তি ঘটল। মহাকুম্ভের শেষ দিন পুণ্যার্থীদের উপর হেলিকপ্টার দিয়ে পুষ্পবৃষ্টি করা হয়। সঙ্গম তীরে প্রায় 25 টন ফুল ছিটানো হয়। সমাপন অনুষ্ঠানকে স্মরণীয় করতে ভারতীয় বায়ুসেনার বিমান এদিন প্রয়াগরাজের আকাশে বিশেষ এয়ার শো প্রদর্শনও করে। প্রয়াগরাজে অনুষ্ঠিত এবারের মহাকুম্ভের যুগ এসেছিল 144 বছর পর। পূর্ণযোগ্য বলা যায় মহাশিবরাত্রিতে ছিল শেষ অমৃত স্নান, ফলে খুব স্বাভাবিকভাবেই পুণ্যার্থীদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ। আসলে মহাকুম্ভের সঙ্গে মহাদেবের এক নিবিড় যুগ রয়েছে। সমুদ্র মন্থনে ভগবান শিবের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, আর মন্থনের অমৃত কুম্ভের বিন্দু দেশের 4টি স্থানে খনিত হয়। এই স্থানগুলি হলো হরিদ্বার, নাসিক, প্রয়াগ ও উজ্জয়িনী। সেই প্রয়াগে এবার 144 বছরের যুগ মহাকুম্ভে, ফলে পুণ্যার্থীরা এই মাহেন্দ্রক্ষণের সঙ্গমে ডুব দিতে প্রবল উৎসাহী। সরকারি তথ্য বলছে বুধবার রাত পর্যন্ত প্রায় 1.9 কোটি মানুষ সঙ্গমের জলে পুণ্য স্নান করেছেন। ভিড়ে তখনও গম গম করছিল গোটা সঙ্গম তীর। অবশ্য শেষ অমৃত স্নানের এই ভিড় সামলে প্রশাসন প্রস্তুত বলে আগেই জানিয়েছিল যোগী সরকার। ফের যাতে কোনো রকম অঘটন না ঘটে তা নিশ্চিত করতে মরিয়া দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা, জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক ও কর্মীরা দিনরাত এক করে পরিশ্রম করেছেন। পুণ্যার্থীদের যাতে কোনো রকম সমস্যায় না পড়তে হয় তা নিশ্চিত করতে সব রকম বন্দোবস্ত করা হয়। এর সুফলও মেলে। এদিন রেকর্ড ভিড় জড়ো হলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। এদিন পুরো বিষয়টি নজরদারি করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরবর্তী খবরটি হলো কেন্দ্র সরকারের দেওয়া 125 কোটি টাকায় খাচড়ের 5 গ্রামে গড়ে উঠবে অত্যাধুনিক টেকনোলজি সেন্টার। কেন্দ্র সরকারের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস মন্ত্রকের মাধ্যমে গোটা দেশে নতুন করে 20টি প্রযুক্তি কেন্দ্র এবং 100টি এক্সটেনশন সেন্টার স্থাপন করা হবে। 20টির মধ্যে আসাম পেয়েছে একটি, সেটি গড়ে তোলা হবে 5 গ্রামের কাগজ কলের জমিতে। এই কেন্দ্র স্থাপনে রাজ্য সরকার এমএসএমই মন্ত্রককে পুরনো কাগজকল এলাকার 20 একর জমি হস্তান্তর করেছে। বিশাল এই সেন্টার স্থাপনকে কেন্দ্র করে কাছাড়ের জেলা শাসক কার্যালয়ে প্রকল্পের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সব সরকারি বেসরকারি বিভাগকে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্র তৈরি করবে রেল মন্ত্রকের সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। এমএসএমই বিভাগের শিলচর শাখা কার্যালয়ের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গণেশ চন্দ্র দাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কেন্দ্রের ইস্টাবলিশমেন্ট অফ নিউ টেকনোলজি সেন্টার অ্যান্ড এক্সটেনশন সেন্টার নামে যে প্রকল্প নেওয়া হয়েছে দেশ জুড়ে, এর মাধ্যমেই 5 গ্রাম পেতে চলেছে নতুন টেকনোলজি সেন্টারটি। 2023-এর ডিসেম্বর মাসে এমএসএমই বিভাগের দিল্লি ও দিশপুরের টিম রাজ্য সরকারের জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রের জেনারেল ম্যানেজারকে সঙ্গে নিয়ে 5 গ্রামে জমি চিহ্নিত হওয়ার পর সরেজমিনে জায়গা পরিদর্শন করা হয়েছে। এরপর রিপোর্ট পাঠানো হয়েছে কেন্দ্রকে। রিপোর্ট অনুমোদন পাওয়ার পর 2024-এর ডিসেম্বরের প্রথম সপ্তাহে হয়েছে জমি হস্তান্তর। কি ধরনের সেন্টার হবে এটি? গণেশ চন্দ্র দাস জানান, বরাক উপত্যকার শিল্পোদ্যোগ ও ব্যবসার সঙ্গে যুক্ত প্রতিটি প্রতিষ্ঠান এই সেন্টার থেকে কারিগরি সহায়তা নেবে। প্রতিষ্ঠানগুলিকে দক্ষ প্রযুক্তিগত শিক্ষা সহায়তা দেবে এখান থেকে। দ্বিতীয়ত, এ অঞ্চলের এনআইটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, আইটিআই, পলিটেকনিক এমন সব শিক্ষা প্রতিষ্ঠানের পাশ করা এবং সর্বশেষ সেমিস্টারের ছাত্রছাত্রীরা ইন্টার্নশিপ সহ কোর্স ওয়ার্কের অধীন ট্রেনিং এখানে করতে পারবেন।
এছাড়া সব প্রযুক্তি কেন্দ্রে জেনারেল ইঞ্জিনিয়ারিং এবং ফুড প্রসেসিং এর উপর প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে খাদ্য প্রক্রিয়াকরণের কারিগরি দক্ষতা অর্জন করে এ সংক্রান্ত শিল্পোদ্যোগ স্থাপন করা সম্ভব হবে। পরবর্তী খবরটি হলো ট্রেড, টেকনোলজি, ট্যুরিজম। এই টি3 সম্মেলনে আসামের শিল্পক্ষেত্রের উন্নয়নের সূচনা হয়েছে। অ্যাডভান্টেজ আসামের মঞ্চ থেকে এই বার্তা দিলেন পীযূষ গোয়েল। তবে শুধু টি3 নয়, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রীর ভাষণে উঠে এসেছে 3 উল্লেখ্য ইন্ডাস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার, ইনভেস্টমেন্ট। পীযূষ গোয়েল এদিন তার ভাষণে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নের প্রতি কেন্দ্র ও রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের আলোকপাত করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী এদিন ঘোষণা করেছেন, দিল্লির ভারত মণ্ডপমের মতো একটি বিশাল আকারের স্থায়ী প্রদর্শনী স্থল ও সম্মেলন কেন্দ্র আসামে গড়ে তোলা হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই পদক্ষেপ করা হবে। সিকিম সহ উত্তর পূর্বাঞ্চলের 8 রাজ্যকে অষ্টলক্ষ্মী হিসেবে আগেই আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2014 সালে কেন্দ্রে মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। পীযূষ গোয়েল এ প্রসঙ্গের সূত্র ধরেই বলেছেন, অষ্টলক্ষ্মীর মধ্যে আসামে এখন স্বর্ণখচিত মুকুট হয়ে উঠেছে। বিজেপি সরকারের আমলে আসামে অভূতপূর্ব উন্নয়ন শুরু হয়েছে। এই উন্নয়নের ধারা আরো বহুদূর বিস্তৃত হবে, এই প্রত্যয় জানিয়ে গোয়েল বলেছেন, রাজ্যের মানুষের মেধা, শ্রম ও আতিথেয়তা আসামকে দেশের অন্যতম অগ্রণী রাজ্য করে তুলবে। পীযূষ গোয়েল বলেছেন, অ্যাডভান্টেজ আসামে প্রচুর বিনিয়োগের প্রস্তাব এসেছে, কিন্তু রাজ্য সরকার যেগুলোর বাস্তবায়ন সম্ভব সেসবের উপরই গুরুত্ব দিচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মার সরকারের বাস্তব দৃষ্টিভঙ্গি এতেই প্রমাণ হয়। পরবর্তী খবরটি হলো শিলচর শহরের যানজট সমস্যার সমাধানে সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে ডিভাইডার বসানো হয়েছিল, এমনকি বাদ যায়নি ওয়ান ওয়ে রোডও। কিন্তু এত কিছুর পুরো কাজের কাজ কি কিছুটা হয়েছে, সেই প্রশ্ন ভাবাচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের। কারণ 15 দিন যেতে না যেতেই ওই ডিভাইডারগুলোর যে অবস্থা হয়েছে তা সুস্থ মননে অজস্র প্রশ্নের উদ্রেক করার জন্য যথেষ্ট। কদিনের মাথায় স্থানে স্থানে হয়ে উঠে গেছে, নয় ভেঙ্গে পড়ে আছে বেশিরভাগ ডিভাইডার। তাহলে এত টাকা খরচ করে এসব স্থাপনের কি কোনো মূল্য রইল? একই নির্ঘাত অপচয় নয়? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নাগরিকদের মনে। প্রশ্ন উঠছে, এগুলো ভাঙছে কিভাবে, কারাই বা ভাঙছে? দিন দুপুরে নিজের নির্ধারিত লেন ছেড়ে যদি কোনো ব্যস্ত বাহন ডিভাইডার ঘেঁষে বা ডিভাইডারের উপর দিয়ে চলে যায়, সেটা কি তবে সড়ক আইন অমান্যের ক্যাটাগরিতে পড়ে না? যদি তাই হয়, তাহলে আইন শৃঙ্খলা রক্ষার্থে যারা মোতায়েন থাকেন, এক্ষেত্রে তাদের ভূমিকাই বা কি? শহরে অনেকের মনে এই প্রশ্নগুলো উঠছে, কিন্তু এর সদুত্তর দেওয়ার কাউকে পাওয়া যাচ্ছে না। অসংখ্য ডিভাইডারের করুণ দশা হলেও এর জন্য কেউ একজনকে অন্তত হাতে নাতে দূরে জরিমানা বা শাস্তি দেওয়া হয়েছে বলেই খবর নেই। এ প্রসঙ্গে সিআরপিসির সচিব প্রধান তথা প্রাক্তন পুর কমিশনার সাধনপুর কায়স্থ বলেন, এভাবে প্লাস্টিকের ডিভাইডার বসিয়ে শহরের ট্রাফিক সমস্যার সমাধান কোনোদিনই সম্ভব নয়। এতে অযথা টাকার অপচয় হবে মাত্র। তার কথায়, যানজট নিয়ন্ত্রণে বারবার অবৈজ্ঞানিক প্রচেষ্টা চালানো হচ্ছে, যা দুর্ভাগ্যজনক। তিনি জানান, ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত নো ওভারটেক জোন করা এবং সংশ্লিষ্ট এলাকায় সকল ধরনের পার্কিং উঠিয়ে দেওয়ার প্রস্তাব অনেকবার দেওয়া হয়েছিল, কিন্তু তাতে আমল করা হয়নি। এমনিতেই শহরের রাস্তা সংকীর্ণ, তার মধ্যে একই সড়কে গাড়ি মানুষ চলাচল এবং পার্কিং করা চলে না। পাশাপাশি ট্রাফিক আইন অমান্যকারীদের কঠোর হস্তে দমন করা উচিত বলে মনে করেন তিনি। তার দাবি, তাদের প্রস্তাবে আমল করলে এই রোডের প্রায় 70% যানজটের সমাধান হয়ে যেত। শহরের সমস্যার সমাধানে যারা সব সময় সচেষ্ট থাকেন, প্রশাসনিক মিটিংয়েও তাদেরকে সামিল করা প্রয়োজন বলে মনে করেন তিনি। পরবর্তী খবরটি হলো, অস্ত্র সমর্পণ করলেন মেইতেই সংগঠনের সদস্যরা, শান্তির পথে মণিপুর। গত 25শে ফেব্রুয়ারি মণিপুরের রাজ্যপাল অজয় কুমার বাল্লার সঙ্গে বৈঠক করেন মেইতেই সংগঠন আরামবাই তেঙ্গলের সদস্যরা। আর এই বৈঠকের পরেই আজ নিজেদের সমস্ত অস্ত্র সমর্পণ করে দেন এই সংগঠনের সদস্যরা। এর ফলে খুব শীঘ্রই মণিপুরে আবার শান্তি প্রতিষ্ঠা হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পরবর্তী খবরটি হলো, চুরাইবাড়িতে লিগ্যাল সার্ভিস ও সর্বধর্ম সমন্বয় সভার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ও বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার যৌথ ব্যবস্থাপনায় আসাম ত্রিপুরা সীমান্তবর্তী চুরাইবাড়ি দোবাগে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সংস্থার ইন্টারস্টেট কার্যালয়ে মঙ্গলবার আয়োজিত স্বাস্থ্য শিবিরে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসকরা। পাশাপাশি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়। মোট 120 জন লোক চিকিৎসা সেবা গ্রহণ করেন। শুধু চিকিৎসা সেবা নয়, এদিন স্বাস্থ্য শিবিরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ আলোচনা সভারও আয়োজন করা হয়। সেখানে আইনি বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সেক্রেটারি নিকুঞ্জ বড়ো, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুশ্রী বণিক, বিশিষ্ট চিকিৎসক ডক্টর জাকারিয়া আহমেদ এবং সমাজসেবক HM আমির হোসেন।
শিবিরের কার্যক্রমকে সফলভাবে সম্পন্ন করতে লিগ্যাল সার্ভিস অথরিটির আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বিলয় দেবের পাশাপাশি স্বাস্থ্য বিভাগের দায়িত্ব পালন করেন অনির্বাণ দাস, নাসিবুর রহমান, শঙ্করী রায়, কে এ সাজিরা ইয়াসমিন, মতিলাল গড় ও শচীন্দ্র সিনহা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।